শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। পশ্চিমবঙ্গে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ ভেবেছিল যে বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দিতে হবে, তারপরেও বিজেপিকে আটকাতে পারেনি। সরকার পরিবর্তন হয়েছে, তৃণমূল কংগ্রেস 80টা মতো সিট পেয়েছে, আর বর্তমান বিজেপি সরকার এসে যারা যে আইনগুলো পাশ করছেন সেই আইনের বিরোধিতা করে এই তৃণমূলের 80 জন যে এমএলএ আছে একটাও কথা বলছেন না। বিজেপি ক্ষমতায় আসার পরে গোবংশ নিয়ে যে বিধি নিষেধ জারি করা হলো সে নিয়েও তৃণমূলের বিধায়করা মুখ খুলছে না। আপনারা দেখেছেন যে এসআরের শেষ মুহূর্তে গিয়ে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে কোর্ট করে, আর ইদানিং দেখলেন যে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে হেরে যাওয়ার পরে তিনি কিন্তু আবার হাইকোর্টে গেলেন। কিন্তু যাদেরকে মানুষ ভোট দেয়নি, সেই সিপিএম এর আইনজীবী নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের করা মামলায় তপসিয়ার তিলজানাতে অবৈধ বিল্ডিং যে ভাঙা হচ্ছিল সেটা বন্ধ হয়। আরেকদিকে দেখলাম যে এই অবৈধ বিল্ডিং যেভাবে ভাঙা হচ্ছিল তার বিরুদ্ধে কিন্তু মুখ খুলেছিল ভাঙড়ের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই নওশাদ সিদ্দিকী কার্যত সংখ্যালঘু মুসলমানেরা ভোট থেকে বঞ্চিত রেখেছেন। সংখ্যালঘু মুসলমানদের মনে হয় এবারে ভাবার সময় এসে গেছে যে সত্যিকারের রাজনৈতিক বন্ধু কারা। এই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফের অন্যতম নেতা আব্দুল মালেক মোল্লা মহাশয়। অ্যাকচুয়ালি সংখ্যালঘু সমাজের মানুষ যাদের উপরে বিশ্বাস রেখেছিল এতদিন সমাজকে বোঝাতে চেয়েছিল যে বিজেপিকে আটকাতে গেলে একমাত্র তৃণমূল ভরসা, তৃণমূল ছাড়া আমাদের বাঁচার রাস্তা নেই। এবং এই যে 80টা সিটে জিতেছে তৃণমূল, দেখবেন এর সিংহভাগ কিন্তু এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে তারা জিতেছে। অন্য অন্য জায়গাতে তারা কোনোভাবে সংখ্যালঘু যেখানে ভোট কম সেখানে তারা জিততে পারেনি। তাহলে এই সংখ্যালঘু সম্প্রদায় তাদের উপর যে বিশ্বাস রেখেছিল সেই বিশ্বাসের জায়গা থেকে আজকে তারা অলরেডি বিশ্বাস ভঙ্গের জায়গায় মানে তারা দেখতে পাচ্ছে। কারণ এই 80টা বিধায়ক থাকা সত্ত্বেও আজকে যে ঘরবাড়িগুলো ভাঙচুর হচ্ছে বুলডোজার দিয়ে, সেখানে গিয়ে তারা কোনো প্রতিবাদও করছে না, তার আইনি সমাধানের চেষ্টাও করছে না, সরকারের কাছে মুখও খুলছে না। সুতরাং এরা অ্যাকচুয়ালি একটা ভাঁওতা দিয়ে ধাপ্পা দিয়ে এই ভোটগুলো এতদিন নিয়ে এসেছে। প্রকৃতপক্ষে বিজেপিকে পশ্চিমবঙ্গে জায়গা করে দিয়েছে তৃণমূল এবং তৃণমূলের সুপ্রিমো এবং তার দলের সর্বোচ্চ নেতৃত্ব যারা, তারা এখানে বিজেপিকে আজকে এই যে সরকারে এসেছে তার পেছনে অন্যতম অবদান তাদের আছে। আমরা এটা মানি যে সব কিছু আইনত হোক, অর্থাৎ যদি ইনলিগাল কনস্ট্রাকশন কোথাও থাকে গোটা পশ্চিমবঙ্গের বুকে সবার সমান ট্রিট হওয়া উচিত, সবার ক্ষেত্রে সমান মানে আইন হওয়া উচিত। যদি তিল জেলাতে এটা ভাঙা হয় নিশ্চয়ই ভাঙুক, কিন্তু তার একটা নির্দিষ্ট টাইম দেওয়া উচিত যে আপনার ঘরটা ইনলিগাল, আপনাকে নোটিশ দিলাম, 1 সপ্তাহ টাইম দিলাম, আপনি জিনিসপত্র বার করে নেন, নিজে ভেঙে দেন, আর না হলে সরকার ভেঙে দেবে। এটা কেন যে একেবারে সরকার বসার সঙ্গে সঙ্গে বুলডোজার নামিয়ে দিয়ে ভাঙা শুরু করে দিলে কি হিন্দু সমাজের কাছে কি মেসেজ দেওয়া হচ্ছে যে দেখো তোমাদের ভোটে আমরা জিতেছি, দেখো মানে এখানে সংখ্যালঘুদের উপরে কি ধরনের বুলডোজার আমরা চালাতে পারি, তোমাদের বিশ্বাসযোগ্যতা আমরা রাখছি? এটা কি হিন্দু ভাইদের কাছে একটা জাহির করতে চাইছে? আমার তো মনে হয় সেরকম একটা কিছু নয়। তো শুভেন্দুবাবু এত তড়িঘড়ি এই জিনিসটা কেন করতে চাইছে? ওনার তো একটা নির্দিষ্ট প্রসিডিওর মেনটেন করা উচিত। আমরা মনে করি একটা লিগাল নোটিশ দেওয়া উচিত যে তোমার ইনলিগাল কনস্ট্রাকশন ভেঙে নিতে হবে, এখানে সরকারি জায়গা দখল করে রাখা যাবে না, এবং সেটা সবার জন্য সমানভাবে হওয়া উচিত। তো সেই জন্য আমি বলবো যে সরকার অন্তত চিন্তা ভাবনা করে আইনি পদক্ষেপগুলো আইনের মাধ্যমে, আইনের যে প্রভিশন আছে সেই সুযোগগুলো মানুষকে দেওয়া উচিত, এবং সেখানে যদি কেউ গন্ডগোল করে প্রয়োজনে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যেতে পারে। যে আমি 1 সপ্তাহ টাইম দিয়েছি, নোটিশ দিয়েছি, সম্পূর্ণ প্রসিডিওর মেনটেন হচ্ছে, সুতরাং এখানে যারা গন্ডগোল করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটাতে আমরা একমত, কিন্তু আমরা বলবো যে সবার জন্য সমান হওয়া উচিত। তাহলে দেখা যাবে এটার বিরুদ্ধে কেউ কিন্তু রাস্তাও নামবে না, প্রতিবাদও করবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে কোর্ট গায়ে দিয়ে গেলেন, কিন্তু 32-33 লাখ লোকের নাম বাদ গেল। এদিন দেখলাম যে হাইকোর্টে তিনি গেলেন কোর্ট পরে, কালো কোর্ট পরে, কিন্তু তিলজালার যে বিল্ডিং ভাঙা, অবৈধ বিল্ডিং ভাঙা, সে বিষয়ে কোনো কিছু করলেন না। কিন্তু ভোট, সংখ্যালঘু ভোট তাদেরকে দিয়েছে। যাদেরকে ভোট দেয়নি তার মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিকাশ রঞ্জনের মামলাতে স্টে অর্ডার এসছে। তাহলে সংখ্যালঘু বা বাংলার যারা নিপীড়িত মানুষ আছে তারা এখনো কি তৃণমূলের ভরসা করবেন? করা উচিত নয়। যারা করবে তারা ভুগবে। আবারও বলছি যে ওনাকে যারা ভরসা করেছে তারা মরেছে। তা এখনো যারা এই 80টা সিটে যারা জিতেছে, ওনাদেরকে জিতিয়েছে, তারাও ভুগবে। কারণ এই 80টা জায়গায় কোথাও দেখছি না যে তৃণমূলের নেতা নেতৃত্বরা রাস্তায় নেমে এটার বিরুদ্ধে কিছু করছে বা প্রশাসনিকভাবে গিয়ে কথা বলছেন যে কোনো একটা রাস্তা বার হওয়ার ক্ষেত্রে, কোনো একটা প্রসিডিওর বার হওয়ার ক্ষেত্রে কোনো উদ্যোগ ওনাদের দেখতে পাচ্ছি না। ওনার কোনো মানে
প্রভিশন আছে কিনা আমি জানি না, যে কোর্টের মধ্যে উনি চলে গেলেন, যেদিন ওনার মন্ত্রিত্ব চলে গেল তার পরের দিন কোর্টে চলে গেলেন। আমরা জানি কোর্টে প্র্যাকটিস করতে হলে তারা নির্দিষ্ট একটা আইডি নাম্বার থাকতে হবে, তার অনুমোদন থাকতে হবে, সেসব কিছু আছে কিনা আছে জানি না, এখনো সেটা যাচাই বাছাই চলছে। যদি সেরকম থাকে তো খুব ভালো, না থাকলে ওনার বিরুদ্ধে তো আমার মনে হয় আইনত স্টেপ নেওয়া উচিত। উনি এটা মানুষের কি বলবো, মানুষের অ্যাট্রাকশন পাওয়ার জন্য, মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলার জন্য এগুলো এক একটা নাটক উনি সরকারে থাকা অবস্থায় করেছেন। এখন উনি সে নাটকটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই নাটক আর কেউ বিশ্বাস করবে না। এই 80টা সিটে যেখানে মানুষ বিশ্বাস করে ওনাদেরকে ভোট দিয়েছিল, ওখানে যদি রি-ইলেকশন হয় ওনারা হেরে যাবেন, সেখানে আর একটা কেউ জিততে পারবে না। কারণ এই সংখ্যালঘু ভোট যারা দিয়েছে তারা বুঝতে পারছে যে উনি আমাদের জন্য এক বিন্দু কিছু কোনোদিন করেনি, আর এখনও উনি কিছু করবেন না। সুতরাং তারা যে আজকে অথই জলের মধ্যে পড়ে গেছে, একমাত্র বিধায়ক একটা আইএসএফ এর বিধায়ক, সে গিয়ে বুলডোজারের সামনে দাঁড়িয়ে যাচ্ছে। বামপন্থী নেতৃত্ব বিকাশ ভট্টাচার্য তিনি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে কেস লড়ে স্টে অর্ডার বার করে আসছেন। তাহলে এই সংখ্যালঘু সম্প্রদায় তথা সমাজের পিছিয়ে পড়া, দলিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের পাশে কারা থাকছে কারা থাকছে না, এটা মানুষের কাছে আজকে জলের মতো পরিষ্কার। সেই কারণে এই তৃণমূল দল আগামী দিনে কিন্তু আরও শেষ হবে। প্রায় জায়গায় গরু নামিয়ে নেওয়া হচ্ছে গাড়িতে এবং কুরবানি নিষেধ হচ্ছে, কি বলবে এই বিষয়ে? দেখেন, বিজেপির তো ঘোষিত এজেন্ডা যে ওরা এইসব জিনিসের উপর প্রতিবন্ধকতা তৈরি করবে। আর এই আইনগুলো ওরা যে এসেই সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলেছে তা নয়, এগুলো আগে থেকে ছিল। তো ইতিপূর্বে যে সরকার ছিল তারা এই বিষয়গুলো কোনোদিন মাথা ঘামায়নি, চটছে দেখেনি যে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে ভবিষ্যতে। তারা এই জিনিসটাকে ঢাকা দিয়ে এতদিন চালিয়ে এসেছে, যার ফল হিসেবে আজকে এটা তারা সেইগুলো খুঁজে বার করে করে সেইগুলো বলবৎ করার চেষ্টা করছে। এবং এই সরকারে এতদিন ধরে যারা ছিল, বিশেষ করে আমি বলবো যারা ধর্ম ও বিভিন্ন ধর্মে বিলং করে, বিভিন্ন ধর্মের মানুষ, তার নিজেদের বিষয়গুলো অন্তত চর্চানো দরকার ছিল। প্রচুর মুসলমান এমএলএ, এমপি তারা এতদিন ধরে এই মানুষের ভোটের রায়ে তারা নির্বাচিত হয়ে বিধানসভায়, লোকসভাতে গিয়েছে। তারা কোনোদিন এই বিষয়গুলো চর্চা করেননি এবং এই বিষয়গুলো যে ভবিষ্যতে একটা খারাপ দিকে যেতে পারে সেটা কোনোদিন তারা খেয়ালও করেনি, খোঁজও নেয়নি। নিজেদের আনন্দে মেতে তারা নিজের মতো করে চলেছে, আয়েশ আরামে দিন কাটিয়েছে এবং সরকারের পয়সা তারা নিজেরা উপভোগ করেছে। যার কারণে আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে। নইলে এটা একটা আইনের মাধ্যমে একটা নির্দিষ্ট একটা সামঞ্জস্যপূর্ণ একটা নীতি নির্ধারণ করা যেত, সেইটা করেনি এরা। আজকে যারা গরু ব্যবসায়ী, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, আমরা তো দেখছি যারা গরুর ব্যবসা করে, বিশেষ করে এই ঈদ কেন্দ্রিকভাবে গরু পালন করে এবং বিক্রি করে, এখান থেকে একটা মোটা টাকা তারা ইনকাম করে, সেটা তারা আজকে রাস্তায় নেমে আন্দোলন করছে, ডেপুটেশন দিচ্ছে, প্রতিবাদ করছে, সরকারকে বলছে আমাদের যে খরচা হয়েছে অন্তত সেই খরচাটা দিয়ে গরুগুলো সরকার নিয়ে নিক। তারা করবেটা কি? এইভাবে হতে পারে না। একটা সরকার গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে সরকারে এসেছে, সরকার পরিবর্তন হয়েছে, তাদের চিন্তা ভাবনা করা উচিত যে এটা নিয়ে আমরা কি অ্যাকচুয়ালি করতে চাই। শুধু ধর্মকে মাথায় রেখে ধর্মকেন্দ্রিক আইন নির্ধারণ করলে এই রাজ্য, এই দেশ চলতে পারে না কোনোদিন। একটা লজিক্যালি একটা বিষয় থাকা দরকার। সোশ্যাল মিডিয়া আবার ভাইরাল হচ্ছে যে সরকার কিছু এক্সপোর্টের মাধ্যমে গরুর মাংস বাইরে ছাড়বে। না, এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল অনেক দিন ধরে। অ্যাকচুয়ালি বিজেপির অনেক বড় বড় নেতৃত্ব যারা গরুর মাংসের এক্সপোর্ট করে এবং গরু এক্সপোর্ট করে বিদেশে, এবং সেখান থেকে তারা কোটি কোটি টাকা ইনকাম করে। বকলমে অনেকে তো বলতে চাইছে যে সরকার এই যে গরু খাওয়া এখানে বা গরু কাটা নিষিদ্ধ করে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে গরু ব্যবসায়ী যারা বিদেশে এক্সপোর্ট করছে তাদের সুযোগ সুবিধা করিয়ে দেওয়া, বা এখানে যাতে কম পয়সায় গরু পেতে পারে তার জন্য বাড়তি অ্যাডভান্টেজ তৈরি করে দেওয়া। নইলে যারা বিজেপির তাবড় তাবড় নেতা, তারা এই গরু ব্যবসার সঙ্গে যুক্ত, গরু কেটে মাংস সাপ্লাই এর সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না গো। যারা গ্রাম এলাকায় সাধারণ গরিব মানুষ যারা দুটো গরু পুষে তার সংসারের উপার্জনের কথা মাথায় রেখে তারা গরু পালন করে, তারা আজকে প্রতিবন্ধকতার মধ্যে পড়ে যাচ্ছে। শুধু যারা মুসলিম ধর্মপ্রাণ মানুষ যারা গরু কুরবানি দেয় তাদের যেমন ধর্মীয়ভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে সেটা আমি সাইডে রাখলাম, সেটা একটা নির্দিষ্ট সম্প্রদায়, নির্দিষ্ট তার ধর্মীয় কালচারের বিষয়। কিন্তু গোটা এই সমাজ ব্যবস্থায় যারা গরু ব্যবসা, গরু পালন করে যারা একটা জীবিকা নির্বাহ করে,
তারা আজকে বিপদে পড়ে গেল। সেখানে আমরা যা দেখছি বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ফোন আসছে, সেখানে যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, মুসলিম সম্প্রদায়েরও মানুষ আছে, উভয় আজকে সংকটের মধ্যে পড়ে গেল। তারা টাকা পয়সা খরচা করে এই গরু পালন করেছে, তারা এই রকম একটা সিজনের সময় তারা এটা বিক্রি করে একটা সংসারের সারা বছরের উপার্জন তার মধ্যে লুকিয়ে আছে। সেই জিনিসটা সরকার যদি এইভাবে বন্ধ করে দেয়, তাহলে আমরা তো বলবো যে সরকারের উচিত এটা কি করবে তারও একটা রাস্তা বার করা উচিত। গরুগুলো প্রয়োজনে সরকার নিয়ে তাদের যারা ন্যূনতম খরচ করে তারা তো বেশি লাভও চাইছে না। তারা বলছে যে আমরা যে পালন করেছি, যে খরচাটা হয়েছে সেই খরচাটা আমাদেরকে দিয়ে দেওয়া হোক, গরু নিয়ে ওনারা যা পারে করে করুক। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে সরকারের সঠিক সিদ্ধান্ত আসতে হবে। এই মানুষগুলো বাঁচবে কিভাবে, তাদের উপার্জনটা হবে কিভাবে, তাদের সংসার চলবে কিভাবে, এটা তার প্রশ্নের মুখে পড়ে গেছে অনেকের। মেয়ের বিয়ে দেওয়া, সংসার চালানো, কেউ ঘর বাড়ি করবে, এই পয়সা দিয়ে একটা মানে করে রেখে দিয়েছে, সেটা সম্পূর্ণ আজকে একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে গেল। অনেকে উৎসাহ ও উৎকণ্ঠার মধ্যে আছে, তাদের জীবন জীবিকা চলবে কিভাবে। এখানে তো রোজগারের জায়গা ইতিপূর্বে যে সরকার ছিল শেষ করে ফেলেছে। তাহলে সাধারণ মানুষ একটা বুদ্ধি ফিকির করে এরকম প্রাণী সম্পদ পালনের মধ্য দিয়ে তাদের রুজি রুজির জায়গাটা তৈরি করছিল, সেইটা যদি এই সরকার সেটাও শেষ করে দেয়, কোন কারণে আমরা বুঝতে পারছি না। শুধু ধর্মীয় কারণ না, অন্য ব্যবসায়িক কারণের সঙ্গে যুক্ত আছে, সেটা আমরা এখনো বুঝতে পারছি না। ভবিষ্যৎ সেটা বলবে।